Thank you once again for rejoining with me due to the limited time period in Zoom meeting, the free version that I'm using. So we have been disconnected. However, we have reconnected again. So let's discuss other things. যেটা বলছিলাম, so কালচারের কারণে বা সোশ্যাল কাস্টমের কারণে বা রীতিনীতির কারণে অনেক সময় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পোশাক আশাকও ভিন্ন হয়ে যায়। এই নাটকে যেটা দেখানো হয়েছে, রোজালিন শহরের মেয়ে, সে তার মতো করে চলতো, তার মতো পোশাক আশাক করতো, কিন্তু যখন সে জঙ্গলে গেল, বয়স তো বাড়ে না, তখন কিন্তু সে ওই শহরের পোশাক আর পরে থাকাটা সেখানে কি বেমানান। তাকে তখন গ্রামের পোশাক পরতে হবে, আদারওয়াইজ তাকে সেখানে বেমানান লাগে। ঠিক আছে, তা এলিয়েন মনে হয়। এখানে হচ্ছে সোশ্যাল কাস্টম in alignment with costume that people can take on and off to suit their means. So সবাই কি শুনছেন তো আমার কথা? না জি স্যার। Yes sir. So এরপর আমরা এটাকে যদি আরো একটু উদাহরণ দিয়ে বলি, যেমন বাংলাদেশের কালচারে এক ধরনের পোশাক মানায়, তাই না? বা আমরা এক ধরনের পোশাক পরি, আবার আফ্রিকানরা আরেক ধরনের পোশাক পরে। তো সেখানে আমরা যদি আফ্রিকান পোশাক পরি, তাহলে আফ্রিকানরা তাদের মতে আমাদেরকে মনে করবে, যদি আমাদের কমপ্লেক্সনটা ডিফারেন্ট, এশিয়ান কমপ্লেক্সন বা ইন্ডিয়ান। আবার আমরা যদি ইন্ডিয়ায় যাই, সেখানে আরেক ধরনের কস্টিউম পাবো। ইন্ডিয়ার আবার শহরগুলোতে একরকম, গ্রামে আবার আরেক রকম। ঠিক আছে, সব দেশে এমনই। এবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আবার মেয়েরা যেভাবে বা ছেলেরা যেভাবে পোশাক পরে, সেরকম বাংলাদেশে বা অন্যান্য দেশে আমরা পরি না। ঠিক আছে, আমরা আমাদের স্টাইলে পরি, তারা তাদের স্টাইলে পরে। আবার অনেক সময় শীত গরম এগুলোর উপর ডিপেন্ড করে মানুষের কস্টিউম বা পোশাক আশাক। সো এই যে ভ্যারি করে, তার মানে যে সোশ্যাল কাস্টম এবং ওয়েদার যে সিস্টেম, এরপর হচ্ছে কালচারাল যে ডিফারেন্স, এগুলোর কারণে কিন্তু মানুষের কস্টিউমটাও ডিফারেন্স। ঠিক আছে, মানে মানুষের পোশাক আশাকও ভিন্ন ভিন্ন হয়। তো আবার অ্যামাজন জঙ্গলে আদিবাসী যারা থাকে, তারা আবার কি এরকম পোশাক আশাক দেখলে তারা হতচকিত বা অবাক হয়। তার মানে তাদের পোশাক আশাক হচ্ছে গাছের ছাল পাকড়, মানে আদিম প্রিমিটিভ এজের মানুষের যেরকম পোশাক আশাক করছে ওই রকম, রাইট? সো তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে সোশ্যাল কাস্টমসটা কস্টিউমটাকে ভ্যারি করে। তো সেটা অনেক সময় একই অঞ্চলের হতে পারে, যেমন শহর আর গ্রামের ক্ষেত্রে যেটা বলবো, রাইট? ওকে, সো আপনারা অনেকেই বেশিরভাগই ক্লাস করেন এই সেমিস্টারে। আজকেও দেখা যায় যে মাত্র 7-8 জন 10 জন। তো আমরা বরাবরই বলি যে ক্লাসগুলো মিস না করার জন্য, ওয়েদার অফলাইন আর অনলাইন, অন ক্যাম্পাস আর লাইভ ক্লাস, ইন্টারনেট। তো টিচারদের ক্লাস করা উচিত সবারই, আদারওয়াইজ আপনারা ওই টেক্সটগুলো কিছুই বুঝবেন না। পড়াশোনা ঠিকই হয়ে যাবে, মানে বছর কেটে যাবে ঠিকই, 4 বছর কেটে যাবে, সেমিস্টারও পাস হয়ে যাবেন সবাই জিপিএ 4 নিয়ে, 4 আউট অফ 4, কিন্তু দিন শেষে কিছুই নিয়ে যেতে পারবেন, নিজেদের ঝুলি থাকবে খালি। ওকে, যেটা বাস্তব লাইফে আপনাদের অসুবিধার কারণ বা অনেক স্ট্রাগলিং এর কারণ। তো এই জন্য শিক্ষানবিশ সময় বা যখন এডুকেশনাল টাইম বা স্টুডেন্টশিপ, ওকে, তখন এই সময়গুলো একটু ওইভাবেই দেওয়ার চেষ্টা করি। নয়তো পরে এটা নিজেদেরই আফসোস করতে হবে। আমার আফসোস হবে না বা অন্য কারোরও আফসোস হবে না, আপনার নিজেরই আফসোস হবে। ঠিক আছে, যাই হোক, আর যারা করেছেন তারা অবশ্যই পরবর্তীতে এটা লাভ বুঝতে পারবেন বা এখনো বুঝতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আপনারা নিজেরাও বাসায় স্টাডি করবেন নাটকগুলো, এবং অ্যাজ ইউ লাইক ইট এর উপরে ইউটিউবে আপনারা মুভি পাবেন, মুভিটা দেখে নেবেন। ঠিক আছে,
এবং ডায়লগ গুলো বোঝার চেষ্টা করবেন এবং ওগুলো চিন্তা করার চেষ্টা করবেন। শেক্সপিয়ারের লেখাগুলো হচ্ছে মানুষকে ভাবায় এবং শেক্সপিয়ারের লেখাগুলো অমর, মানে সকল সময়ের জন্য আধুনিক, রাইট? সো শেক্সপিয়ারের নাটক যেহেতু আপনারা এখন একাডেমিক ফিল্ডে পেয়েছেন, এটা আপনারা নিজেদেরকে ভাগ্যবান মনে করতে পারেন। আর দুর্ভাগা ও তারাই যারা এরকম সিচুয়েশনে পেয়েও এগুলো না পড়েই সময়টা পার করে দিবে, ঠিক আছে? তো এখানে ইউটিউবে আপনারা আসলে দেখবেন যে 1936-এ এজ ইউ লাইক ইট এটা চিত্রায়ন করা হয়, চলচ্চিত্রে আনা হয়। তো সেখানে লরেন্স অলিভিয়ার অরল্যান্ডো চরিত্রে অভিনয় করে এবং এলিজাবেথ বার্গনার রোজালিন্ডের চরিত্রে অভিনয় করে এবং অন্যান্য চরিত্র তো আছেই, সেগুলো আপনারা মুভির ডিসক্রিপশনে জানতে পারবেন। এবং বিভিন্ন ইনস্টিটিউশনে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলো থিয়েটারে পারফর্ম করা হয়, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, পারফর্ম করা হচ্ছে। সো আমরা এখানে কিছু দৃশ্য দেখি, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি জি স্যার। স্যার। শুরু থেকে আমরা দেখি। এখানে টাইটেল না, আমরা এগুলো একটু সামনে যাই, এগুলো আপনার বাসার পরে এটা পুরোটা দেখে নিন, আমি এখন এখানে একটু টেনে দেখাচ্ছি। ফরেস্ট অফ আর্ডেন থেকেই শুরু। যখন ডিউক সিনিয়র কে তার ভাই ডিউক ফ্রেডারিক নির্বাসনে পাঠান এবং তারা জঙ্গলে এসে একসাথে খাওয়া দাওয়া করছেন লোক লক্ষণ দিয়ে, ডিউক সিনিয়র, সেই দৃশ্যটা গুহার মধ্যে বোধহয়। আমার কথা কি শোনা যায়? জি স্যার। ওকে, এই হচ্ছে অরল্যান্ডো, হ্যাঁ, হচ্ছে অরল্যান্ডো এবং উনি হচ্ছেন তাদের বাড়ির পুরনো বয়স্ক একজন সার্ভেন্ট, অ্যাডাম। তাদের প্রথম নাটকের প্রথম ডায়লগ, এই ছবিটা হচ্ছে পুরো নাটকের একেবারে যেভাবে যেভাবে ডায়লগ গুলো আছে ওইভাবেই দেওয়া। তো এই মুভিটা ভালো হবে দেখলে। এখন নতুন আরো অনেক ভার্সন হয়েছে, সেগুলো দেখতে পারেন নেটফ্লিক্স বা অন্যান্য ইয়েতে, যেগুলো যে মুভি স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, প্রথম দৃশ্য আমি আলোচনা তো আগেও করেছি। প্রথম দৃশ্যে মূলত অ্যাডামকে তার এই যে অরল্যান্ডো তার দুঃখের কথা বলে যে ভাই বাবার কোনো লিগেসি এসে রাখেনি, বাবার লিগেসিটা বা তার স্পিডটা যেন আমার সাথেই ঘুরছে, কিন্তু ভাই আমাকে বঞ্চিত করেছে পড়াশোনা থেকে, সম্পত্তি থেকে, সবকিছু থেকে। এই যে তার যে দুঃখের কথা, সেটা সে তাদের বাড়ির ওল্ড সার্ভেন্ট যে কিনা অরল্যান্ডোকে পছন্দ করে, অলিভারকে পছন্দ করে, ওকে, তার সাথে শেয়ার করছে। আর এখানে যে ডায়লগ গুলো দেওয়া আছে এগুলো হুবহু একেবারে শেক্সপিয়ারের ডায়লগ থেকে নেওয়া, হ্যাঁ, কিছুটা মডার্ন ইংলিশে ট্রান্সফার করা, বাট বেশিরভাগই শেক্সপিয়ারের ডায়লগ গুলো এখানে হুবহু নেওয়া, যার কারণে আধুনিক ইংরেজি এখানে নাই, কিছুটা সেই যুগের ইংরেজি, এলিজাবেথ।
ইনি হচ্ছেন অরল্যান্ডোর ভাই অলিভার। হ্যাঁ, আসছে তো তাদের দুই ভাইয়ের মধ্যে এখানে মারামারি হবে। ইনি হচ্ছেন অরল্যান্ডোর বড় ভাই অলিভার। সে চলে আসছে এখানে এবং সে আবার অ্যাডামকে অপছন্দ করে, ডগ বলে তিরস্কার করে, এবং তারা ভাই ভাই এখানে একটু মারামারি হবে, সেটা আমরা দেখি। আমরা যদি ট্রেনের সামনে চলে যাই, এই হচ্ছে রেসলার চার্লস, যাকে দিয়ে তার বড় ভাই অলিভার অরল্যান্ডোকে মারার জন্য এক ধরনের রেসলিং ম্যাচের আয়োজন আগেই হয়। তো চার্লসকে সে বলে যে যাতে করে সে না বাঁচে, হ্যাঁ, অর্থাৎ অরল্যান্ডোকে যাতে হত্যা করা হয়। এখানে এই হচ্ছে নায়িকা রোজালিন এবং তার চাচাতো বোন। এই হচ্ছে রোজালিন আর এই হচ্ছে সেলিয়া। হ্যাঁ, তাই চরিত্রে অভিনয় করেছে। এই হচ্ছে সেলিয়ার বাবা বা রোজালিন্ডের আঙ্কেল, ডিউক ফ্রেডারিক। হ্যাঁ, এই হচ্ছে ডিউক ফ্রেডারিক। এখানে রেসলিং ম্যাচ হবে চার্লসের সাথে অরল্যান্ডো। রোজালিন তাকে নিষেধ করে যে তুমি যুবক ছেলে, তুমি তো অকালে প্রাণ হারালো, তুমি এর সাথে মারামারি করতে যাও না। হ্যাঁ, তো এখানে প্রিন্সেস রোজালিন তাকে নিষেধ করে। যাই হোক, সে বলে আমার হারানোর কিছুই নাই, আমি মরে গেলে আমার জন্য কাঁদবে যে এমন লোকও নাই, যেহেতু আমার বাবা মা কেউই নেই, আমার বড় ভাই আমাকে সবকিছু বঞ্চিত করেছে, যার কারণে আমার জন্য আমি যদি মরে যাই, তো আমার জন্য যে কাঁদবে ওরকম কান্না করার লোকও নাই। তো যার কারণে আমি এই রেসলিং ম্যাচে লড়বো, ঠিক আছে, যা হবার হবে, এরকম ব্যাপার আর কি। আমরা রেসলিং ম্যাচটা দেখি এখানে, চার্লসের সাথে অরল্যান্ডো রেসলিং। এই হচ্ছে চাচস্টন। চাচস্টন একটু আগে দেখালো।
এখানে চার্লসকে অরল্যান্ডো হারিয়ে দিল এবং ডিউক ফ্রেডারিক তার প্রতি খুবই সন্তুষ্ট হয়েছিল, কিন্তু যখন জানতে পারলো যে সে তার পিতার নাম যখন জানলো তখন সে বললো যে সে তো আমার শত্রু। হ্যাঁ, তো তোমার বাবা যদি অন্য কেউ হতো তো তখন হয়তো আমি তোমাকে বেশি পছন্দ করতাম বা এই কাজের জন্য তোমাকে বেশি ভালোবাসি। তো তুমি তো সামনে চলে যে